আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 32তম পর্ব। তো আজকের পর্বেও আমরা কিছু ভালোবাসার গল্প শেয়ার করব। আশা করি এই গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক। আমার নাম হৃদয়, বাসা নীলফামারীতে। পেশায় আমি একজন এক্সকাভেটর মানে ভেকু অপারেটর। 2021 সালে এসএসসি শেষ করি। পারিবারিক সমস্যার কারণে পড়াশোনাটা আর কন্টিনিউ করা হয়নি। মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম আমি। আমার জীবনে দুইটা প্রেম এসেছিল, দুইজনই ছিল ভুল মানুষ। দুর্ভাগা কপালে পূর্ণতা দেখা দেয়নি। প্রথম জনের নাম সুমাইয়া, বাসা নারায়ণগঞ্জ। কাজের জন্য আমার নারায়ণগঞ্জ 300 ফিটে যাওয়া হয়। যেহেতু আমি একজন এক্সকাভেটর অপারেটর, কাজের জন্য গাড়ি নিয়ে অনেক জায়গায় যেতে হয়। ওখানে একটা মেয়েকে দেখি। আমার চোখে ওই সময় পৃথিবীর সবথেকে সুন্দর মানুষটি ছিল। অনেকদিন তার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হই। প্রায় 3 মাস তার পিছনে সময় দেওয়ার পর অনেক কষ্ট করে তার সাথে কথা হয়। তারপর এভাবে প্রায় 6টা মাস কথা বলার পর সে আমার প্রপোজালে রাজি হয়ে যায়। 3 বছরের প্রেম ছিল আমাদের, সবকিছুই ঠিকঠাক চলছিল। তার কথা আমার বাড়িতে জানাই। যেহেতু আমি বাড়ির ছোট ছেলে, তাই কেউই না করেনি, সবাই সবকিছু মেনে নেয়। এভাবে 3 বছর খুব ভালোই চলছিল। আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। হঠাৎ তার আচরণ, কথাবার্তা সবকিছুই পাল্টাতে লাগলো। তার এইরকম ইগনোর দেখে আমি অনেক জানার চেষ্টা করি যে সে কেন এমন করছে। সে বলল আমাকে নাকি তার পরিবার এখন আর মেনে নিবে না, কারণ আমার বাসা অনেক দূরে, নীলফামারীতে। আমি তাকে অনেক বোঝানোর পর যখন ব্যর্থ হই, তখন আমার আম্মু তার সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর 3 বছর পর হঠাৎ একদিন ও আমাকে বলে আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে। আমিও বললাম কি প্রমাণ লাগবে। সে প্রমাণ হিসাবে আমাকে হাত কাটতে বলল আর 20টা ঘুমের ট্যাবলেট খেতে বলল। আমার হাত কাটা এবং ঘুমের ওষুধ খাওয়ার ভিডিও তাকে পাঠানোর 10 মিনিট পর কি হয়েছে আমি জানি না। প্রায় 4 দিন হসপিটালে থাকার পর যখন বাসায় আসি, তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি সব জায়গা থেকে ও আমাকে ব্লক করে দিয়েছে। এটাই হয়তো তার ভালোবাসা ছিল। তার মাসখানেক পর জানতে পারি দুবাই প্রবাসী ছেলের সাথে তার প্রেম চলছে। ওই অবস্থায় আমার সাথে 3 বছরের প্রেমের অভিনয় করে গেছে। এমনকি আমার সাথে রিলেশনে আসার 7 দিন পরে ওই প্রবাসী ছেলের সাথেও রিলেশনে গেছে। অনেক কান্নাকাটি করেছি তার জন্য, অনেক যোগাযোগ করার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই আমি আর তার সাথে যোগাযোগ করতে পারিনি। সুমাইয়ার সাথে ব্রেকআপ হওয়ার পর প্রায় 1.5 বছর পর হঠাৎ করে নুসরাতের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। জানুয়ারি মাসের 27 তারিখে। ওর বাসা দিনাজপুর। প্রথম দিন আমাদের অডিও কলে প্রায় 40 মিনিট কথা হয়। 2 দিন কথা বলার পর হঠাৎই অফলাইনে চলে যাইও। তার ঠিক 10 দিন পর অনলাইনে আসে। আসার পরে মেসেঞ্জারে কিছুক্ষণ চ্যাট হয় আমাদের। তারপর হঠাৎ করে ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে বলল নক দিতে, ফেসবুক নাকি চালাবে না। এখানে বলে রাখি, সুমাইয়ার সাথে আমার যে রিলেশনটা ছিল তার সব কথাই নুসরাত জানতো। এমনকি নুসরাতের একটা রিলেশন ছিল, ওই কথাও আমাকে বলেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তার কিছুদিন পর সে আমাকে বেস্ট ফ্রেন্ড বানায়। আমি যদি 5টা মিনিটের জন্য অফলাইনে যেতাম, সে আমার ইনবক্স ভরে ফেলতো মেসেজ আর কল দিয়ে। এভাবে ভালোই চলছিল। কিছুদিন পর আমি ওর মায়ে আসক্ত হয়ে যাই, এবং আসক্ত হওয়ার একটা কারণ আছে। ও এমনভাবে কথা বলতো, এমনভাবে আমাকে টেক কেয়ার করতো, তার মায়ে না পড়ে আমি পারিনি। কখন কি করছি, কোথায় যাই, কি খাই, নামাজ পড়ছি কিনা, সবকিছুর খোঁজ খবর রাখতো। কিন্তু দোষটা ছিল আমারই। সে আমাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে চাইতো, কিন্তু আমি তাকে গার্লফ্রেন্ড হিসাবে চাইতাম। আমার তাকে ভালো লাগার কথা বলার পর সে আমাকে ইগনোর করা শুরু করে। এমনকি আমি মেসেজ দিলে সিন করে, কিন্তু কোনো রিপ্লাই করে না। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তার জন্য অনেক পাগলামি করেছি। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর 3 দিন লাইনে আসতে পারিনি। আমার ফোন আমার একটা রুমমেট নিয়ে রেখেছিল। তার সাথে কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারিনি। আমার নাম্বার ছিল তার কাছে, সেও কোনো যোগাযোগ করেনি আমার সাথে। 3 দিন পর যখন লাইনে আসি, আমি পরে দেখি সেও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। তার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শেষমেশ আমি আমার একটা বড় আপুকে দিয়ে তার সাথে কথা বলানোর ট্রাই করি, সেখানেও ব্যর্থ হই। আচ্ছা, মেয়ে মানুষ কেন এমন হয়? আমি কোনোভাবে এই ড্রামা থেকে, এই অভিশপ্ত জীবন থেকে বের হতে পারছি না। যখন তাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগে, মনে হয় যেন মরে যাই। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। পরকীয়ায় আসক্ত স্বামীর জন্য আমার জীবন প্রায় ধ্বংসের পথে। আমি যখন খুব ছোট, তখন আমার 7 বছর বয়স। তখন আমার মা আর বাবার সেপারেশন হয়ে যায়। আমার ভাইয়ের বয়স ছিল 5 বছর। অভিযোগ উঠেছিল আমার মা নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছিল, তাই ডিভোর্স হয়েছে। এখন আমার বয়স 22 বছর। এখন পর্যন্ত আমাদের মার সাথে কথা বলতে দেয় না আমার ফ্যামিলি।
উনি খারাপ এটাই বুঝে আসছে। আমরা ওর আগে অভিমানের কথা বলিনি কখনো, কিন্তু এখন জানতে পারলাম আমার মায়ের কোনো দোষ ছিল না। আমার মা অনেক রূপবতী ছিল, যার কারণে আমার দাদার লালসার শিকার হয়। এই দোষ ঢাকতে দাদা আর দাদি আম্মুকে অপহরণ করে আর রটিয়ে দেয় পালিয়ে গেছে। 3 দিন পর লোকাল বাজারে নামিয়ে দিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে আসলে আম্মুর কথা কেউ বিশ্বাস করেনি, অথচ সারা জীবন আমার এই দাদি আমাকে আমার মা নিয়ে খোঁটা দিয়েছে। আমার মা খারাপ এটা নিয়ে অনেক কথা শোনাতো। যাই হোক, আমার একজনের সাথে রিলেশন ছিল, 8 বছরের সম্পর্ক ছিল আমাদের। আমি যখন 2013 সালে ইন্টারে পড়ি তখন আমি তার সাথে পালিয়ে যাই। ও রাজমিস্ত্রির কাজ করত, বাসায় মেনে নেয়নি। তখন সে 200 টাকা হাজিরার কাজ করত, তারপর মারামারি লেগেই থাকতো। আমি মানিয়ে নিতে চেয়েছি, কিন্তু সে জুয়া খেলতো, সেটা বিয়ের পর জানতে পেরেছি। এভাবে করতে করতে 2015-তে আমি ছেলে সন্তানের মা হই, কিন্তু তারা আমার ভালো মতো ট্রিটমেন্ট না করে বাবার বাসায় পাঠিয়ে দেয়। সেখানেও অপমানের শেষ নেই। তারা সবসময় আমার মাকে নিয়ে কথা শোনাতো। আমার ছেলে একটু বড় হলে আমি বাসা ভাড়া নেই, পরে একটা চাকরিও নেই, কিন্তু চাকরি বেশি দিন করতে পারিনি। সে খুব মারতো আমাকে, ছেড়ে দিলাম চাকরি। আস্তে আস্তে সংসার মানিয়ে নিতে নিতে ঠিক হতে লাগলাম। তার ইনকাম বাড়লো, এখন মাসে 50,000 টাকারও বেশি ইনকাম করে, আমার নামে জায়গা কিনলো। ভেবেছিলাম সংসার ঠিক হয়ে গেছে, আমি বুঝি সুখের মুখ দেখলাম, কিন্তু হঠাৎ দেখলাম সে পরকেই আসক্ত। 6 বছর ধরে এক মেয়ের সাথে সম্পর্ক, আমি জানি না সে মেয়ের সাথে তার অবৈধ মেলামেশা। সে মেয়েও বিবাহিত, তার 2 জন সন্তান আছে, স্বামী আছে। একজনের বয়স 13 বছর, আরেকজনের বয়স 18 বছর। জানতে পারি আমি ওই মেয়েটাকে অনেক বুঝাই, কিন্তু সে মেয়েটা আমাকে বলল আমার স্বামীকে আটকাতে। শেষ পর্যন্ত আটকাতে না পেরে বাবার বাড়ি চলে গেলাম। 3 মাস থাকার পর এমন কোনো কথা নাই যে আমার স্বামী অপমান করেনি। এদিকে বাবার বাড়িতেও শান্তি নেই, এদিকে ওই মহিলা তার স্বামীকে ডিভোর্স না দিয়েই আমার স্বামীকে বিয়ে করে ফেললো। আমার স্বামী আমাকে তালাক দিতে নারাজ, কারণ তার জায়গা হাতছাড়া হয়ে যাবে। অনেক চিন্তার পর সিদ্ধান্ত নিলাম যে সংসার হাতে গুছিয়েছি, সে সংসার ছাড়বো কেন। আসার পর সে 2 দিক সামলাতে না পেরে ওই মহিলাকে ডিভোর্স দিল। ভেবেছিলাম সব শেষ, কিন্তু আবারও তার অবৈধ মেলামেশা করে। আমি তাকে আমার ঘর থেকে বের করে দিছি। এখন আমি একা, কোথায় যাব কি খাবো জানি না। বাকিটা আল্লাহর হাতে, যে যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে নিয়েই ভালো থাকুক। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের শেষ গল্পটা শুরু করা যাক। প্রেম করে বিয়ে করে আমার জীবনটা নরকের মতো হয়ে গেছে। আমার সাথে আমার স্বামীর পরিচয় হয় সেই ছোটবেলা থেকে। প্রাইমারি স্কুলে আমরা একই স্কুলে পড়ালেখা করেছি, একই ক্লাসে। তারপর সে চট্টগ্রামে চলে যায় পড়াশোনা করার জন্য। আমার স্বামী পড়ালেখায় খুব ভালো ছিল। এর মাঝে 5টা বছর চলে যায়। আমরা এসএসসি দিয়ে কলেজে ভর্তি হই। ও চট্টগ্রাম থেকে এসে কক্সবাজারে ভর্তি হয়। আমি গ্রামের একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজে যাওয়ার সময়ও আমাকে 5 বছর পর প্রথমবারের মতো দেখেছে। তখন থেকে আমার পিছনে লাগা শুরু। আমি কলেজে যাওয়ার সময় আমার পেছন পেছন ব্যাগ নিয়ে কলেজ পর্যন্ত চলে আসতো সে। কলেজ ছুটির সময় সেম অবস্থা। এভাবে কিছুদিন যাওয়ার পর প্রেমের প্রস্তাব পাঠাই। তখন 2018 সালের আগস্ট মাস, কিন্তু আমি পাত্তা দেইনি। অনেকভাবে সে চেষ্টা করেছে আমাকে রাজি করার, কিন্তু আমি রাজি ছিলাম না। তারপরে কুরবানির ঈদের সময় আমার কাজিনরা আমার বাসায় আসে। আমি ওকে বলি বিষয়টা। ও দুষ্টামি করে চিঠি থেকে ওর নাম্বারটা নিয়ে ঈদের একটা মেসেজ দেয়। এরপর ও আমার আম্মুর নাম্বার পায়। এরপর থেকে কল, মেসেজ, 24 ঘন্টায় কত কত মেসেজ দিত। এরকম করতে করতে ওর সাথে কথা বলতে বলতে আমি ওকে ভালোবেসে ফেলি। ও অনেক সিরিয়াস ছিল আমার প্রতি। আমাকে নিয়ে এত পাগলামি করতো। আমার বান্ধবীরা সবাই বলতো ও তোকে না পেলে মরে যাবে, ওর মতো করে কেউ কখনো ভালোবাসবে না, ভালো রাখতে পারবে না, এমন বলতো। সবাই জানাজানির পরে আমাদের পরিবারও জেনে যায়। তখন আমি আমার বড় আপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার আব্বু তখন রেগে মেগে আগুন, আমাকে সামনে পেলে মেরে ফেলবে এমন অবস্থা। ওর বাসায়ও একই অবস্থা। ও বাবা মায়ের সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়। এদিকে আমাকে বাসায় মারধর করে। ও আমাকে একটা ছোট মোবাইল দিয়েছিল, ওটা দিয়ে চুরি করে ওর সাথে কথা বলতাম। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই সবার অনেক আদরেরও ছিলাম। আমি ওর প্রতি এতটাই দুর্বল হয়ে গেছি, ওকে ছাড়া বাঁচতে পারবো না এমন হয়ে গেছে। অনেক যুদ্ধ করে ওর ফ্যামিলিকে ওর রাজি করে। ওর বাবা আমাদের বাড়িতে আমাকে দেখতে আসে। তখন আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। 2020 সালের ডিসেম্বরে আমার বাবা ব্রেন টিউমারে মারা যায়। এরপরে আমার ফ্যামিলিও আমার সাথে না পেরে 2022 সালের জুলাই মাসে আমাদের বিয়ে হয়। সবকিছু ভালোই যায়। বিয়ের কিছুদিন পর ব্যবসায় 14 থেকে 20 লক্ষ টাকার মতো একটা লস হয়ে যায় ওর। এরপরে আমার 10 ভরি গয়না সবকিছুকে দিয়ে দেই। কিছু বন্ধক রেখেছে, কিছু বিক্রি করে দেয়। এরপরে আমি কনসিভ করি। আমার প্রতি অনেক কেয়ার করতো, অনেক আদর ভালোবাসা সবকিছু ছিল।
আমার ছেলে বাবু হয়। বাবু হওয়ার 4-5 মাস পর থেকে কাহিনী শুরু। এতটা ভালোবাসার পর মানুষ কিভাবে বদলে যায় আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝামেলা করত। আমার সন্দেহ হলো, ওকে নজরে রাখলাম। রাত 2টা-3টায় বাসায় আসতো। সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে যেত। ও ঘুমালে ওর মোবাইল নিয়ে চেক করি, দেখে বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ার সম্পর্ক, তাও অবিবাহিত সেজে। এগুলো আমাকে মানসিকভাবে এতটাই যন্ত্রণা দিচ্ছে, আমি শুধু আল্লাহর থেকে মৃত্যু চাই। এখন পরকীয়াগুলো বন্ধ হয়েছে, তবে মাঝে মাঝেই নেশা করে। সিগারেট তো এখন সব সময় খাই, কিছু বললেই মা বোন ধরে গালাগালি করে। তাই নামাজে শুধু আল্লাহকে বিচার দেই, আমার প্রতি তার 10%ও ভালোবাসা দেখি না। আমি শুধু আশাই আছি আমার জীবনটা যেন আগের মতোই ভালোবাসায় ভরে থাকে। আমার ছেলের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে আছি, অনেক চেষ্টা করতেছি ওকে ঠিক করার। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার ভালোবাসার মানুষটা যেন আমায় আগের মতো ভালোবাসে। আমার ছেলের বয়স এখন 18 মাস, ওর জন্য আমি কিছুই করতে পারি না। আর আমার স্বামীর প্রতি রাগ, অভিযোগ, অভিমান থাকলেও ওকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার লাগে। আমি দেখতে খারাপ তাই পরকীয়ায় চড়েছে, তাও না। আমি আরও একসাথে দাঁড়ালে অনেক তফাৎ। বলতে গেলে আমার যোগ্য না এমন, তারপরেও আমি ওকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই। সব বলতে গেলে আজকে শেষ হবে না, কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা মা বলে চলে হয়, আমি চলে গেলে আমার সন্তানের জীবন শেষ। আমার ভুলের জন্য আমার বাচ্চার জীবন শেষ হোক সেটা আমি চাই না, তাই সব সহ্য করতে হয়। তাই বিয়ে করলে ফ্যামিলির মতামতকে আগে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, তা না হলে আমার মতো কাউকে কিছু বলতে পারবেন না, সহ্যও করতে পারবেন না। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি। আশা করি গল্পগুলি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।